নমস্কার, আমি সৃজা। 2026 সালের 25শে অগস্ট ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রশাসনের ইতিহাসে একটা অত্যন্ত লজ্জার এবং কালো দিন। কারণ এই দিন ভারতবর্ষের দুটো রাজ্যে এমন দুটো ঘটনা ঘটেছে যেটা দেখে সত্যি আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত। আসলে একটা দেশ যখন বিজেপির মতন একটা অসভ্য বর্বর রাজনৈতিক দল চালায় এবং সেই রাজনৈতিক দল বিভিন্ন অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের 21-22টা রাজ্যকে দখল করে রাখে, তখন প্রশাসনিক দিক থেকে, সাংবিধানিক দিক থেকে যে আমাদের প্রতিদিন লজ্জিত হতে হবে এটা নতুন করে বলার কিছু থাকে না। কেন বলছে এই কথা? তার কারণ হচ্ছে এই 25শে অগস্ট 2026 মানে গতকাল যে দিনটা ছিল, আপনারা জানেন ভারতবর্ষের দুটো রাজ্যে দুটো ঘটনা ঘটেছে। প্রথমটা হরিয়ানা, দ্বিতীয়টা পশ্চিমবঙ্গ, আর দুটোই বিজেপি শাসিত রাজ্য। তো হরিয়ানায় কি হয়েছে? হরিয়ানার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাবা রাম রহিম, যার কথা আপনারা জানেন যে 2020 সালে ধর্ষণ এবং খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে তার জেল হয়েছিল। এই বাবা রাম রহিম গতকাল 25শে অগস্ট 17তম বার নতুন করে পেরোল পেয়েছে, অর্থাৎ আগামী 21 দিন আবারও তার নিজের ডেরায় গিয়ে স্বচ্ছন্দে জীবনযাপন করবে। 2020 সালে রাম রহিমকে তার নিজেরই আশ্রমের যে সমস্ত মহিলারা ছিলেন আর কি, তার অনুগামী, তার ভক্ত, সেরকমই মহিলাদের ধর্ষণ, পরবর্তীতে একজন আইনজীবীর হত্যার অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল। 2020 সাল থেকে উনি খাতায় কলমে জেলে রয়েছেন যদিও, কিন্তু যে লোকটা 17 বার প্যারোলে মুক্তি পায় এবং যে লোকটাকে বিজেপি কাজে লাগায় ভোট প্রচারের জন্য, নিজেদের ভোট প্রচারের জন্য, সেই লোকটা জেলে কেমনভাবে থাকতে পারে? ভারতবর্ষে যারা থাকেন এবং ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে যাদের মানে মিনিমাম আইডিয়া আছে, তারা মোটামুটিভাবে বুঝতে পারবেন যে জেলে এই লোকটা কিভাবে থাকে। তারপরেও 17 বার পেরোলে মুক্তি পেয়েছে। গোটা জুন মাস ধরে পেরোলে মুক্ত ছিল এবং জুলাই মাসটা জাস্ট কেটেছে, আপনারা বুঝতেই পারছেন। 25শে অগস্ট আবার 21 দিনের জন্য পেরোলে মুক্তি পেয়েছে 17তম বারের জন্য। এর ঠিক উল্টো পিঠটা যদি আমরা দেখি বা উল্টো দিকটা আমরা দেখি, সেটা ঘটেছে পশ্চিমবঙ্গে। লাহে কালি, আপনারা জানেন যে জুলাই মাসে বারুইপুরে একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, কারণ এই মাত্র জুলাই মাসের ঘটনা। একটা বাচ্চা মেয়ে, একেবারে ছোট একটা বাচ্চা, 10 বছরের মেয়েকে তাকে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ঘটনায় উত্তেজনা দেওয়ার অভিযোগে, মানে উত্তেজনার কোনো ভিডিও ফুটেজ আমাদের সামনে একবারও আসেনি, এমনকি প্রশাসনের সামনেও আসেনি। তার কারণ হচ্ছে এই উত্তেজনা দেওয়ার অভিযোগে লাহেক আলী, কমরেড লাহেক আলীকে গ্রেফতার করেছে পুলিশ আটকে রেখেছে তাকে 12ই জুলাই থেকে আজকে 26শে অগস্ট 27খানা ধারায় অভিযুক্ত করা হয়েছিল এই লাহেক আলীকে। তার মধ্যে 26খানাই প্রমাণ করতে পারেনি পুলিশ, তাই 26খানাতে জামিন হয়ে গেছে এবং আগামী শুক্রবার 27 নম্বর বা লাস্ট যে মামলাটা রয়েছে সেটার জন্য আবার কোর্টে পেশ করা হবে। তো এই কমরেড লাহেক আলী, তার মা গতকাল হঠাৎ করেই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। ছেলের জন্য দুশ্চিন্তার কারণে ওনার মাথায় জল জমে গেছে এবং মাথায় জল জমে যাওয়ার কারণে ওনার শরীরের ওজন এত বেশি বেড়ে গিয়েছিল যে উনি সংজ্ঞা হারান। তাকে গড়িয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ আরও অন্যান্য বাম নেতৃত্ব পৌঁছন, তার টেক কেয়ার করেন, দেখাশোনার দায়িত্ব নেন। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন, যদিও তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এবার লাহেক আলীর পারিবারিক পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে জানতে পারবো যে এই লাহেক আলী আসলে পেশায় শিক্ষক, উনি টিউশন পড়ান এবং ওই যে অঞ্চল, যে বারুইপুরের অঞ্চলে উনি থাকেন, সেখানে বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত মানুষকে উনি ফ্রিতে পড়াশোনা করান। আর যাদের পয়সা দেওয়ার মতন সামর্থ্য রয়েছে তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নেন, যেটা দিয়ে তার সংসার চলে। এবং এই লাহেক আলীর এটাই একমাত্র পেশা, মানে এই টিউশনটাই একমাত্র পেশা যেটা দিয়ে ওনাদের সংসার চলে। তো সেই লাহেক আলীকে 12ই জুলাই থেকে পুলিশ গ্রেফতার করে আটকে রেখেছে আজকে 26শে অগস্ট
যার বিরুদ্ধে 27খানা মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে 26খানাই প্রমাণে ব্যর্থ হয়েছে পুলিশ। এবং যে অভিযোগে, যে মূল অভিযোগটা ছিল লাহেক আলীর বিরুদ্ধে, যে বারুইপুরে এই ধর্ষণের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরের দিন উত্তেজনায় প্ররোচনা দিয়েছিলেন এই লাহেক আলী, সেই ঘটনার বা সেই অভিযোগের একটা ভিডিও বা একটা ছোট ক্লিপ কোনোদিন আমাদের সামনে আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি পুলিশ, কোনোদিন কোর্টের সামনে তুলে ধরতে পারেনি পুলিশ। আর সেই কারণের জন্যই 27খানার মধ্যে 26টায় জামিন পেয়ে গেছেন লাহেক আলী, আর একটা বাকি রয়েছে শুক্রবার। এবার আবারও আমরা যদি লাহেক আলীর ঠিক উল্টো পিঠটা দেখি, অপোজিট দিকটা দেখি, তাহলে দেখবো যে এই যে রাম রহিম কি ডেরা সচ্চা সৌদা কি সব বলে জানো, একটা মানে অশ্লীল বিষয় টিষয়। তো এই যে রাম রহিম, তার সম্পত্তির পরিমাণ প্রায় 1500 কোটি টাকা। আমরা যদি একটু জানতে চেষ্টা করি যে এই রাম রহিমের এই 1500 কোটি, মানে এটা তো ভাবা যায় না, 1500 কোটি টাকা, সেটা তো একটা বিপুল সম্পদ। তো এই বিপুল সম্পদ কিভাবে এসেছে রাম রহিমের? ওনার এই বিপুল সম্পদ এসেছে এই যে সাধুগিরি উনি করেন সেটা থেকে। আমি জানি না এটার মধ্যে বিদেশি কোনো সংস্থার, মানে বিজেপির ভাষায় ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের কোনো হাত আছে কিনা আমরা জানি না। পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে উনি ঠিক কত টাকা জোগাড় করেছেন, কারণ ওনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে সেটা তো প্রমাণিত সত্য। কারণ ভোটের সময় বিজেপি রীতিমতন রাম রহিমকে জেল থেকে পেরোলে বের করিয়ে, মানে একজন ধর্ষককে জেল থেকে বের করিয়ে বিজেপি ভোট প্রচার করায়। তো সেক্ষেত্রে এই 1500 কোটি টাকার বিপুল যে সম্পদ, সেই সম্পদ উনি কোথা থেকে জোগাড় করলেন তার সঠিক কোনো আয় ব্যয়ের হিসেব আমাদের জানা নেই। নিশ্চয়ই রাষ্ট্রের জানা থাকবে, এবং রাষ্ট্রের জানা থাকলে রাষ্ট্র সেটা লুকোতে চেষ্টা করবে বা লুকোবে, আমরা সেটা জানি। তো এরকম একটা লোক রাম রহিম, যার বিরুদ্ধে প্রমাণিত ধর্ষণ এবং খুনের ঘটনা, তাকে 2020 থেকে 2026-এর মধ্যে 17 বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকবার তাকে মুক্তি দেওয়া হয়েছে বিজেপির হয়ে ভোট প্রচারের জন্য। তার ঠিক অপোজিট দিকটা লাহেক আলী। এই লাহেক আলীর বিরুদ্ধে কোনো ধর্ষণ নয়, প্ররোচনার অভিযোগ রয়েছে, যে অভিযোগ প্রমাণে ব্যর্থ হচ্ছে পুলিশ। 27খানা মামলার মধ্যে 26খানা মামলাতেই জামিন হয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ভারতীয় আইন বা ভারতীয় সংবিধান যেটা বলে, যতক্ষণ পর্যন্ত না একজন মানুষের অপরাধ আইনের চোখে প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি নিরপরাধ। অর্থাৎ আমরা লাহেক আলীকে নিরপরাধ বলতে পারি। তো তার মানে একজন নিরপরাধ মানুষ, যার পারিবারিক আয়ের উৎস হচ্ছে তার নিজের টিউশন, তাকে 12ই জুলাই থেকে জেলে আটকে রাখা হয়েছে। একদিকে তার নিজের আর্থিক সঙ্গতি তো কিছু হচ্ছেই না, খুব স্বাভাবিক ব্যাপার, তিনি জেলে রয়েছেন, পড়াবেন কি করে। একই সঙ্গে কিছু বাচ্চা যারা হয়তো কোনো পারিশ্রমিক ছাড়াই পড়াশোনা করতেন, মানে ফ্রিতে পড়াশোনা করতেন বা টাকা দিয়েও পড়াশোনা করতেন, তাদের পড়াশোনা হ্যাম্পার হচ্ছে এই লাহেক আলী জেলে আটকে থাকার জন্য। আর তার ঠিক অপোজিট দিকটা রাম রহিম, যার 1500 কোটি টাকার সম্পত্তি এবং প্রমাণিত ধর্ষণ এবং খুন, তাকে 17 বার ধরে প্যারোলে মুক্তি দিচ্ছে আমাদের ভারতবর্ষের প্রশাসন। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রশাসনিক পরিস্থিতি বিজেপির আমলে। আসলে এ রাজ্যে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, এবং আমরা দেখেছিলাম যে 9ই অগস্ট আরজি করের ঘটনার 2 বছরের বর্ষপূর্তিতে উনি জানিয়েছিলেন যে উনি লিমিটেশনের মধ্যে কমিটেড, এবং সেটার প্রমাণও দিয়ে দিয়েছিলেন তার পরের দিনই। কারণ নির্মল ঘোষ, যার নাম এই আরজি কর কাণ্ডে বারবার অভিযোগের লিস্টে উঠে এসেছে অভয়ার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার জন্য, সেই নির্মল ঘোষকে সকালে জেল দিয়ে বিকেলের মধ্যে বেল দিয়ে দিয়েছিল পুলিশ। তো এই হচ্ছে মোটামুটিভাবে গোটা ভারতবর্ষের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি। এখন দেখুন, বিজেপি যদি আমাদের ভারতবর্ষকে শাসন করে, তাহলে ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা যা হওয়ার ঠিক সেরকমই হচ্ছে। কারণ আমি এই কথাগুলো আগেও বলেছি, আবারও বলছি, প্রতিটা রাজনৈতিক দলেই কিছু খারাপ মানুষ থাকেন, কিছু করার থাকে না। রাজনৈতিক দলের নেতৃত্বেরও অনেক সময় বোঝার ভুল হয়ে যায়, বা দলে আসার আগে একটা লোকের অন্য ভাবমূর্তি থাকে, কোনো রাজনৈতিক শক্তি পাওয়ার পরে অন্যরকম ভাবমূর্তি হয়। এসব অনেক ক্যালকুলেশন, জটিল অঙ্ক, জটিল ধাঁধা এসব থাকে। তো সেক্ষেত্রে দেখতে গেলে প্রতিটা রাজনৈতিক দলেই কিছু খারাপ মানুষ থাকেন, কিন্তু বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা ধর্ষণকে উদযাপন করে, যারা ধর্ষকদের মালা মিষ্টি খাইয়ে বরণ করে, যারা ধর্ষকদের জেল থেকে বের করে ভোটের প্রচার করায়,
তো এরকম একটা রাজনৈতিক দল যদি কেন্দ্রে ক্ষমতায় থাকে, তো তারই সহযোগী বা সাবঅর্ডিনেট রাজ্য সরকার মানে শুভেন্দু অধিকারীর সরকার, তিনি যে এ রাজ্যে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে আই উইটনেসকে এনকাউন্টার আর নিরপরাধীকে দিনের পর দিন জেলে ভরে রাখবেন, এটাই স্বাভাবিক বিষয়। আমাদেরকে হয় এটা মেনে নিতে হবে, আর তা না হলে এই সরকারের পরিবর্তন করতে হবে। এখন কোনটা আপনারা করতে চাইবেন সেই দায়িত্ব একেবারে আপনাদের।